আসসালামু আলাইকুম সবাইকে। আমরা তোমাকে স্বাগত জানাচ্ছি অন্তরীকরণের আরেকটা ক্লাসে। এই ক্লাসে আজকে আমরা ঢাল, স্পর্শক এবং অভিলম্ব সংক্রান্ত আলোচনাগুলো করব। এই আলোচনাগুলো কি ভাইয়া? এগুলো হলো অন্তরীকরণের বাস্তব ভিত্তিক আলোচনা। বাস্তব ভিত্তিক আলোচনা বা বাস্তব ভিত্তিক প্রয়োগের দুইটা জিনিস আছে অন্তরীকরণের ক্ষেত্রে। প্রথম যে জিনিসটা আমরা বলবো সেটা হলো জ্যামিতিক প্রয়োগ, পরেরটা হলো আমাদের কি আসলে বাস্তবিক প্রয়োগ, যেটাকে আমরা ভৌত প্রয়োগ বলে থাকি। ঠিক আছে, তুমি ভৌত প্রয়োগগুলো সব কিছু চেনো তুমি অলরেডি। যেমন কি তুমি যখন পদার্থবিজ্ঞানে যে কোনো ধরনের অন্তরীকরণ করেছো বা ডিফারেন্সিয়েশন করেছো, প্রত্যেকটাই হলো আমাদের এগুলো হলো ভৌত প্রয়োগ। কিন্তু জ্যামিতিক প্রয়োগ কি ভাইয়া? জ্যামিতিক প্রয়োগটাও সেটা আমরা আজকে দেখাবো। জ্যামিতিক প্রয়োগ মূলত আমাদের স্পর্শক নির্ণয় কোনো একটা, আবার কখনো 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 ঢাল নির্ণয় করতে বলে, আবার কখনো কখনো কি আমাদের অভিলম্ব নির্ণয় করতে বলে। মূলত এগুলো সব ঢাল নির্ণয়ের সাথে যুক্ত। তোমাদেরকে বলেছিলাম অন্তরীকরণ যখন তুমি পড়বা তোমার মনে রাখতে হবে আমরা মূলত ঢাল নির্ণয় করতেছি, যে কোনো কিছুর। তো চলো আমরা আলোচনাটা শুরু করে দিই। প্রথমে যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো আমাদের ভৌত প্রয়োগ। ভৌত প্রয়োগটা একটু ক্লিয়ার করে নিই, যেহেতু ভৌত প্রয়োগটা আমাদের সবচেয়ে সোজা এবং সহজ। ঠিক আছে, সো ভৌত প্রয়োগে আমাদের কি থাকে? ঠিক আছে, কি থাকে তোমরা ছোটবেলা থেকে দেখেছো, যে তোমরা ছোটবেলা থেকে শিখে এসেছো আমাদের এস ইজ ইকুয়াল টু ভিটি বা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। পদার্থবিজ্ঞানে এরকম বহু সূত্র শিখছি। কিন্তু তুমি যখন ইন্টারে উঠছো বা তুমি যখন এইচএসসি পড়া শুরু করলা, তখন তুমি দেখলা যে ভাইয়া আমাদের কোনো একটা ডিস্টেন্সকে আমরা ধরো মনে করো এস বলতে পারি, কোনো একটা ডিস্টেন্সকে আমরা এস বলতে পারি। ঠিক আছে, এখন এই ডিস্টেন্স থেকে আমি যদি জিজ্ঞেস করি যে আচ্ছা এখানে তো ডিস্টেন্সটা দেওয়া আছে, আমি বেগ বের করতে যাচ্ছি, আমি কি করতে চাই? বেগ করতে যাচ্ছি। আমি ধরলাম একটা ডিস্টেন্সের একটা ফাংশন ধরলাম, সেটা হলো আমাদের 4x³ প্লাস 3x। আচ্ছা, আমি না এই ফাংশনটা আসলে এক্স এর ফাংশন দিব না, এটা দিব টি এর ফাংশন। ডিস্টেন্সের কিসের ফাংশন হবে? আমাদের টি এর ফাংশন দিব। কি দিব? টি এর ফাংশন। এক্সকে আমরা টি দ্বারা রূপান্তরিত করে ফেললাম। t³ 2t² প্লাস 3t। এইটা হলো একটা ফাংশন। কার ফাংশন? একটা ডিস্টেন্সের ফাংশন বা একটা সরণের ফাংশন, তাই না? সরণ পড়ছো তোমরা। এখন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া সরণকে সময় দিয়ে ভাগ দিলে কি হয়, নর্মালি আমি তোমাকে যখন বলবো সরণকে সময় দিয়ে ভাগ দিলে কি হয়, তুমি আমাকে বলবে ভাইয়া আমরা বেগ পাবো বা অ্যাকচুয়ালি তুমি আমাকে বলবে দ্রুতি পাবো। হ্যাঁ, দ্রুতি পাবো বা বেগ পাবো। সো এখন ভাইয়া আমাদের ডিফারেন্সিয়েশনের ভাষায় ওই জিনিসটাকে বলা হয়, আমরা যদি সরণে একটা ফাংশন দেওয়া থাকে সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা কি পাই? আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো? অবশ্যই টি এর সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? আমরা বেগ পাবো। কি পাবো? আমরা বেগ পাবো। তার মানে আমি তোমাকে ডাইরেক্টলি যদি খুব সুন্দর করে কথাটা লিখি, ভি ইজ ইকুয়াল টু ডিফারেন্সিয়েশন অফ এস বাই টি। ডিফারেন্সিয়েশন অফ টি। ঠিক আছে, সো এখন আমি যদি ডিফারেন্সিয়েটটা যদি করে দিই, এস এর মানটা বসা দিই, তাহলে কি হবে ভাইয়া? ডিডিটি অফ আমাদের এস এর ফাংশনটা এখানে বসে যাবে। ফাংশনটা কি? 4t³ প্লাস 2t² প্লাস 3t। ওকে, এইবার ভাইয়া কি সুন্দর হয়ে গেল না? এখন আমি যদি ডিটি এর সাপেক্ষে ফাংশনটা ডিফারেন্সিয়েট করি, আমাদের মানটা কি আসে? তুমি আমাকে বলতে পারবে ভাইয়া 3 সামনে এসে পড়বে, এখানে 2 সামনে এসে পড়বে, ওখানে টিটা গায়েব হয়ে যাবে। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি ফাংশনটা কি আসে? এখানে ফাংশনটা আসে 3 সামনে 3 4 12 12t², আবার এখানে 2 2 4 4t, আর এখানে আমাদের টিটা গায়েব হয়ে যাবে, শুধুমাত্র 3 থাকবে। এটা কিসের মান ভাইয়া? এটা হলো একটা বেগের ফাংশন বা একটা বেগের মান। কি এসে বললো? একটা বেগের ফাংশন, একটা বেগের মান। আমরা সরণ থেকে কিন্তু কি নিয়ে আসছি? বেগ নিয়ে আসছি। সরণ থেকে কি নিয়ে আসি? আমরা বেগ নিয়ে আসি। তোমার মনে আছে আমরা যখন একটা সরণ ভার্সেস সময় গ্রাফ আঁকতাম, একটা গ্রাফ যদি আঁকতাম আমরা, তখন আমরা বলছিলাম ধরো মনে করো এই গ্রাফের এদিকে আমাদের কি দেওয়া আছে? এদিকে আমাদের সরণ দেওয়া আছে। ধরো এদিকে আমাদের সরণ দেওয়া আছে আর এদিকে হলো আমাদের সময় দেওয়া আছে। ঠিক আছে, সময় দেওয়া আছে। তখন আমি কি বলতাম ভাইয়া? আমি যদি গ্রাফের ঢালটা নির্ণয় করি, তখন এই ঢালের মান কি হবে ভাইয়া? ধরো মনে করো গ্রাফটা অনেকটা এরকম, গ্রাফটা এরকম। ঠিক আছে, সময়ের সাথে সাথে আমার কি করছি? নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছি। ঠিক আছে, এইভাবে এটা হলো সরণ ভার্সেস সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছি। আমরা এই গ্রাফে যখন ঢালের মান জিজ্ঞেস করবো, তখন তুমি আমাকে বলবা কি? ধরো মনে করো এইটা হলো ঢালের মান, এই ঢালটাই কি আসবে ভাইয়া? ঢালটাকে আমরা বলবো ডিডিটি অফ এস। ঠিক আছে, টি এর সাপেক্ষে যখন আমরা ঢাল নির্ণয় করবো তখন আমরা জিনিসটা কি পাবো? আমরা অবশ্যই একটা ভি এর গ্রাফ পাবো। আমরা মনে আছে বলছিলাম সরণ ভার্সেস সময় গ্রাফকে যখন আমরা ঢাল নির্ণয় করব তখন কি পাবো? আমরা বেগ পাবো। কি পাবো? আমরা বেগ পাবো।
ওকে, বেগ পাবো। ঠিক আছে, আশা করি আমাদের মনে আছে, আমরা চলো শুরু করে দিই আমরা সামনে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া ত্বরণ কি, ত্বরণকে তুমি ছোটবেলায় আমাকে বলতা যে ভাইয়া ত্বরণ হলো কি বেগকে যদি সময় সাপেক্ষে ভাগ করে দেন, তাহলে আমরা কি পাবো, ত্বরণ পাবো, তাই না, ত্বরণ পাবো। কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে জিনিসটা কি ভাইয়া, বেগকে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাবো আমরা, ত্বরণ পাবো। তার মানে তুমি দেখে আসছো ফিজিক্স বইতে এ যদি আমাদের ত্বরণ বোঝায়, এ ইজ ইকুয়াল টু কি আমাদের ডিডিটি অফ কি আমাদের ভি। ঠিক আছে, আমরা একটু ভি পাইছিলাম, আমরা ভিটা বসায় দিই, তাহলে আমাদের ভিটা হয়ে গেল, ভিটা হয়ে যাবে দেখো ভাই এখানে ডিডিটি অফ ভি এর মান 12 টি স্কোয়ার প্লাস 4t প্লাস 3। ওকে, মানটা যদি বসা দিই খুব সুন্দর করে দেখো, T2 সামনে এসে পড়বে, তার মানে কি 24t হয়ে যাবে, আর ওখানে টিটা গায়েব হয়ে যাবে, তার মানে 4 থেকে যাবে, ফলে আমাদের অ্যান্সারটা এসে পড়ে 24t প্লাস এখানে যদি 4টা গায়েব মানে টিটা গায়েব হয়ে যায় তাহলে শুধুমাত্র 4, আর 3 তো 0 হয়ে যাবে, তাই না। তার মানে আমাদের এর মান বের হয়ে গেল, এর মান কত বের হয়ে গেল আমাদের 24t প্লাস 4। এখন এখানে যদি সামহাও আমাকে বলে দেওয়া হয় যে ধরো মনে করো 5 মিনিট পর বা 4 মিনিট পর বা 3 মিনিট পর বা 22 সেকেন্ড পর বলে দেওয়া হয় 22 সেকেন্ড পর বা 22 সেকেন্ড পর আসলে ত্বরণ কত, হ্যাঁ 22 সেকেন্ড পর সরণ কত, 22 সেকেন্ড পর বেগ কত, আমরা সব কিছুই পাবো এখান থেকে। 22 সেকেন্ড পর আমাদের সরণ ত্বরণ যা কিছুই যাক না কেন, আমরা টি এর মানটা যদি দেওয়া হয় একবার, আমরা এখানে টি এর মান বসায় আমরা 22 সেকেন্ড পর, ধরো 22 সেকেন্ড পর দেওয়া আছে বা 20 সেকেন্ড পর দেওয়া আছে, 20 সেকেন্ড পর ত্বরণ কত থাকবে আমাদের, টির মান বসায় দাও, ত্বরণ পেয়ে যাবো। 20 সেকেন্ড পর আমাদের বেগ কত আমাদের, এখানে টি এর মান বসায় দাও। 20 সেকেন্ড পর আমাদের সরণ কত আমাদের, এখানে বসায় দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। সো আমাদের যে আগের আলোচনাগুলো ছিল সেই আগের আলোচনাটাকে না আমরা খুব সহজেই এখানে কি করতে পারি, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারি বা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে নিয়ে আসতে পারি। এগুলোর ম্যাক্সিমাম ইউজ তুমি দেখবা, তুমি যখন নিউটনীয় তোমাদের আসলে যে ফোর্থ চ্যাপ্টার মানে নিউটনিয়ান মেকানিক্স যে ফোর্থ চ্যাপ্টার আছে তোমাদের ফিজিক্স ফার্স্ট ইয়ারের, হ্যাঁ সেইখানে তুমি আসলে ঘূর্ণন গতি সম্পর্কিত যত আলোচনা আছে সেখানে তুমি আসলে এগুলো নিউজ বেশি দেখবা, যেখানে আমরা কি নির্ণয় করি, টর্ক নির্ণয় করি, অনেক সময় আমরা কি নির্ণয় করি, আই এর মান নির্ণয় করি। এই ক্ষেত্রে তুমি অনেক বেশি আসলে কি দেখবা, আমাদের অবশ্যই কি থাকবে, ভৌত ব্যবহারগুলো দেখবা। ওকে, সো আশা করি তুমি সেখানে একটু দেখা তুমি সেখান থেকে আসলে শিখবে। আর অবশ্যই তুমি তো বুঝেই গেলা জিনিসগুলো আসলে কোথা থেকে আসতেছে। আরও আলোচনা অনেকক্ষণ করা যায় এটার ব্যাপারে, বাট আপাতত আমরা এখানেই সীমাবদ্ধ থাকি। এইটাই হইলো আমাদের কি অন্তরকের কি হবে, আমাদের আমাদের প্রায়োগিক বিষয়বস্তু বা অন্তরকের প্রয়োগ। ওকে, কোন ধরনের প্রয়োগ, ভৌত প্রয়োগ। এবার আমি যদি তোমাকে নিয়ে আসি, তোমাকে যদি আমি বলি যে ভাইয়া অন্তরকের আমরা কি দেখলাম, অন্তরকের আমরা ভৌতত্ব দেখে ফেললাম, এবার আমাদের একটু দেখান যে আসলে জ্যামিতিক প্রয়োগটা কি। হ্যাঁ, আমি বললাম অন্তরক মূলত কি ঢাল নির্ণয়, ঢাল নির্ণয়। সো অন্তরক দিয়ে আমরা কি নির্ণয় করি, ঢাল নির্ণয় করি। তার মানে তোমার কাছে একটা গ্রাফ আছে, ধরো মনে করো আমাদের কাছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, এইখানে আমাদের একটা ধরো বক্ররেখা আছে, এইটা হলো আমাদের সেই বক্ররেখা। সো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই বক্ররেখার ঢাল কত, তখন তুমি আমাকে বলবা যে ভাইয়া এই বক্ররেখার ঢাল নির্ণয় করবো কিভাবে। আচ্ছা, এটা তো একটু ক্রিটিক্যাল বক্ররেখা হয়ে গেল, তোমাকে এত ক্রিটিক্যাল দিলাম না, আমি একটা নর্মাল বক্ররেখা দিই। ঠিক আছে, নর্মাল বক্ররেখা দিই। ঠিক আছে, নর্মাল একটা বক্ররেখা দিই। সো চলো, একটা নর্মাল বক্ররেখা কি হইতে পারে, ধরো মনে করো একটা বক্ররেখা হইলো এরকম একটা বক্ররেখা হয়ে গেল। ঠিক আছে, সো আমি জিজ্ঞেস করলাম তোমাকে যে ভাই এটা ঢাল কত, তখন তুমি আমাকে বলবা যে ভাই ঢাল বের করার জন্য অবশ্যই একটা স্পর্শক বের করতে হবে। এই যে এটা হলো তার ঢাল, আমি কি করলাম এই বিন্দুতে, তার ঢাল হলো এত। ঠিক আছে, এই বিন্দুটার নাম বলে দিলাম আমি, এই বিন্দুটার নাম হলো আমাদের x1, y1। আমাদের x1, y1 বিন্দুতে আমাদের কি করতে হবে, ঢালটা নির্ণয় করতে হবে। এখন তুমি আমাকে বলবা ভাইয়া আমাদের এইটার অবশ্যই একটা সমীকরণ দেওয়া থাকবে, এটার একটা সমীকরণ দেওয়া থাকবে। ঠিক আছে, সমীকরণ দেওয়া থাকবে, হ্যাঁ। এবং তুমি আমাকে বলবো ওই সমীকরণটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তবেই কি আমরা কি পাবো, ঢালটা পেয়ে যাবো। আমরা ধরলাম এটা একটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, সমীকরণটা কি আমাদের, আমি ধরলাম y = fx। হ্যাঁ, এইটা হইলো এই বক্ররেখার ক্ষেত্রে সমীকরণ। ঠিক আছে, y = fx হইলো এই বক্ররেখার ক্ষেত্রে একটা সমীকরণ। ঠিক আছে, এখন আমি তোমাকে বললাম মানে y = fx ফাংশন, এটা হলো আমাদের একটি বক্ররেখার জন্য সমীকরণ। সো আমি তোমাকে এবার একটু বলি যে আমাকে বলছে যে ভাইয়া কি করতে, ঢাল নির্ণয় করতে। তুমি এখন আমাকে অবশ্যই বলবা যে ভাই ঢাল নির্ণয় করতে কি হয়, ঢাল নির্ণয় করলে আমাদের কি হবে সেটাও তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাই ঢাল নির্ণয়। আচ্ছা, আমি না তোমাদের পুরো জিনিসটা দেখাই দিই। হ্যাঁ, ঢাল নির্ণয় করতে আমাদের কি করা লাগে।
সো এইবার আমরা আলোচনা করব হলো জ্যামিতিক প্রয়োগের ক্ষেত্রে। যখন আমরা জ্যামিতিক প্রয়োগের কথা বলবো তখন মাথায় রাখতে হবে জ্যামিতিক প্রয়োগ মানেই কি ভাইয়া ঢাল নির্ণয়। জ্যামিতিক প্রয়োগ মানে কি ভাইয়া ঢাল নির্ণয়। সো এখন তুমি কোন ধরনের ঢালের কথা বলছো? ঢাল নির্ণয় বলতে আমাদের কি বুঝছে? আমরা ছোটবেলা থেকে ঢাল নির্ণয় শিখে আসছি। ঢাল নির্ণয় শিখে আসছি যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা দ্বারা আমরা প্রকাশ করি। কিন্তু আমরা এখন যে জিনিসটা প্রকাশ করবো, একটা ফাংশন আমাদের যদি দেওয়া থাকে বা একটা সমীকরণ যদি আমাদের দেওয়া থাকে, ওই সমীকরণ থেকে আমরা একটা সমীকরণ যদি দেওয়া থাকে, ধরো মনে করে একটা সরলরেখা, একটা বক্ররেখা সমীকরণ দেওয়া আছে, ধরো মনে করে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0 একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমরা ঢাল নির্ণয় করব, ঠিক আছে? এই সমীকরণ থেকে আমরা ঢাল নির্ণয় করব। আচ্ছা, এই সমীকরণ থেকে অ্যাকচুয়ালি ঢাল নির্ণয় করতে পারবো না, এই সমীকরণ থেকে অ্যাকচুয়ালি ঢাল নির্ণয় করতে পারবো না, আমরা অন্য একটা সমীকরণ নিই, ঠিক আছে? এই সমীকরণটা হয়ে গেছে আমাদের ওই যে আদর্শ এক্স এর আদর্শ সমীকরণ, ঠিক আছে? বা দ্বিঘাত সমীকরণ, আদর্শ সমীকরণ। আমাদের একটা সমীকরণ নিয়ে নিই যে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ আছে, আমাকে বলছে এই সমীকরণ থেকে ঢাল নির্ণয় করো। আমরা ডাইরেক্টলি কী করবো? আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিব। যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের এইখানে এইটা এসে পড়ে এ, হ্যাঁ শুধুমাত্র এ, এখানে এসে পড়ে বি ওয়াই যেটা আছে, বি ওয়াই এর মধ্যে আমাদের এসে পড়ে বি ইন্টু ডি ওয়াই ডিএক্স, এবং সি তো 0 হয়েই যায়, হ্যাঁ সি তো 0 হয়েই যায়। সো তুমি আমাকে বলবা তার মানে ডিওয়াই ডিএক্স এর মান আসে হইলো বেসিকলি মাইনাস এ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কি হবে আমাদের বি, ওকে? মাইনাস এ ডিভাইডেড বি, এটা হলো ডিওয়াই ডিএক্স, মানে কি ঢাল আমাদের এইটা এসে পড়ে, যেটাকে আমরা এম দ্বারাও প্রকাশ করতে পারি, যেটাকে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা দ্বারাও প্রকাশ করতে পারি, ঠিক আছে? ট্যান থিটা দ্বারাও প্রকাশ করতে পারি। আমরা ঢাল নির্ণয় এভাবে শিখছি। এখন ভাইয়া এই সেম ঢাল নির্ণয়টা আমি তোমাকে একটু তুমি যে থার্ড অধ্যায় পড়ছো ওই ঢাল নির্ণয়ের সাথে ম্যাচ করাই, ঠিক আছে? ওই থার্ড অধ্যায় ঢাল নির্ণয়ের সাথে ম্যাচ করাই। ভাইয়া মনে আছে একটা আদর্শ সমীকরণ ঢাল নির্ণয়ের ক্ষেত্রে ছিল y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। এই রূপে যখন রূপান্তরিত করব আমাদের দেখো ওয়াইয়ের সাথে কি কোনো ওয়াইয়ের সহগ কত? আমাদের ওয়াইয়ের সহগ হলো 1, ঠিক আছে? এবং এক্স এর সহগটাই হবে, ওয়াইয়ের সহগ যদি 1 হয় বাম পাশে এবং ডান পাশে এক্স এর সহগ যেটা আসবে সেটাই হবে কি আমাদের ঢাল। সো আমাকে একটু বলো, ওই যে সমীকরণটা ছিল না এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে সুন্দর করে যদি লিখি তাহলে লিখতে পারি বিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস সি, ঠিক আছে? সুতরাং এটাকে যদি আরও ভালো করে লিখি, মাইনাস কী হয়ে যাবে আমাদের এ ডিভাইডেড বাই বি এক্স মাইনাস সি বাই কী হবে আমাদের বি, মাইনাস সি বাই বি হবে। সো আমাকে একটু বলো, এই যে এখানে ঢালটা কত পেলাম, এম এর মান কত পেলাম আমরা? এম এর মান পাইলাম হইলো মাইনাস এ বাই বি। তার মানে প্রমাণিত হয়ে গেল আমরা যখন একটা সমীকরণকে ডিফারেন্সিয়েট করি, তার মানে ডিফারেন্সিয়েট করি ডিওয়াই ডিএক্স এর মান যেটা পাই সেটাই হলো আমাদের ঢাল, সেটাই কি আমাদের ঢাল। এখন আমাদের এইখানে শুধুমাত্র আমরা ঢালের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবো না, আমরা ঢাল থেকে অবশ্যই সমীকরণ নির্ণয় করাও শিখবো, ঠিক আছে? সো একটা বক্ররেখা ধরো একটা বক্ররেখা আছে আমাদের, মানে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ তুমি ডাইরেক্ট এখানেই দেখতে পাচ্ছ। কিভাবে ভাই এটা আসলো, এটা একটু আমি তোমাকে একটু লেখা দিচ্ছি, এটা একটু দেখা দিচ্ছি। ধরো মনে করো তোমার কাছে একটা বক্ররেখা আছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে? অবশ্যই একে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তবে অবশ্যই তুমি ঢাল পাবা কত? ঢাল মানে বেসিক্যালি কি, এফকে একবার ডিফারেন্সিয়েট, এফ এক্সকে তুমি যখন একবার ডিফারেন্সিয়েট করবা অবশ্যই এটা হলো আমাদের ঢাল এসে পড়লো। তোমার মনে আছে যে কোনো একটা সমীকরণ, হ্যাঁ সমীকরণ যা মনে করো x1, y1 বিন্দু দিয়ে গেছে, এর মানে এইটার একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এবং নির্দিষ্ট ঢাল বিশিষ্ট একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং নির্দিষ্ট ঢাল বিশিষ্ট সরলরেখা সমীকরণের সূত্র কি ভাই? সূত্র ছিল এরকম y মাইনাস y1, হ্যাঁ প্লাস না ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এইটাই ছিল আমাদের সেই সূত্র। এখন আমরা এম এর মান বসাই দিই এবং এক্স এবং x1 এবং y এর মান তো আগে বসানোই আছে। কোন বিন্দু দিয়ে গেছে? আমাদের x1 y1 বিন্দু দিয়ে গেছে। আমাদের m হইলো, আমাদের মানটা বসাই দিব, তাহলে আমাদের আইসা পড়ে যে ভাইয়া স্পর্শকের সমীকরণ কি ভাইয়া? স্পর্শক ধর্ম মনে করে আমাদের কি আছে, একটা সমীকরণ আছে, যেই সমীকরণ হলো এইটা, যেটা হলো একটা বক্ররেখার সমীকরণ, এই বক্ররেখার সমীকরণ থেকে আমরা যদি ঢালটা বের করে ফেলি মানে কি ওই বক্ররেখাকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করে ফেলি আমরা কি করব? ঢাল পেয়ে যাব, মানে কি ডিওয়াই ডিএক্স এর মান পেয়ে যাব। যখনই একবার ডিওয়াই ডিএক্স এর মান পেয়ে যাব তখন সেটাকে কি করব? আমরা আরেকটা সমীকরণে যদি বসায় দিই, মানে কি একটা নির্দিষ্ট বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দু যদি দেওয়া থাকে তোমার কাছে, তখন তুমি ওই বিন্দুগামী স্পর্শকের সমীকরণটা বের করতে পারবে কিভাবে? এইভাবে। কিভাবে? স্পর্শকের সমীকরণ
ডাইরেক্টলি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম এর জায়গায় মানটা বসায় দাও এফ প্রাইম এক্স এক্স মাইনাস এক্স ওয়ান। এটা কি আমাদের স্পর্শকের সমীকরণ, এটা কি আমাদের স্পর্শকের সমীকরণ, মাথায় রেখো এটা কি আমাদের স্পর্শকের সমীকরণ। এবার তোমাকে একটা কথা বলি, তুমি মাত্র যা করলা তা হলো এটা, যে ধরো তোমার কাছে এখানে একটা এরকম একটা বক্ররেখা আছে, এই বক্ররেখার তুমি ঢাল বের করছো এইটা, এই বক্ররেখার ঢাল বের করছো এইটা, ঠিক আছে। এখন এটাকে কি বলবো আমরা, স্পর্শক বলবো। কি বলবো আমরা, স্পর্শক বলবো, ঠিক আছে, স্পর্শক বলবো। ঠিক আছে, কোন বিন্দুতে স্পর্শক, এই বিন্দুতে স্পর্শক। বিন্দুটা কত আমাদের x1, y1, ওই বিন্দুতে স্পর্শক। সো আমি যদি বলি ওই বিন্দুতে আমি কি চাই, একটা অভিলম্ব চাই, কি চাই, স্পর্শকের উপর একটা অভিলম্ব চাই বা স্পর্শকের উপর একটা লম্ব চাই। তোমার মনে আছে লম্বের সমীকরণটা কি ভাই, অ্যাকচুয়ালি আমি লম্বটা এঁকে ফেলি, এই বিন্দুতে যদি আমি একটা লম্ব অঙ্কন করি তাহলে লম্বটা ধরো মনে করে এইটা, এটা হলো আমাদের সেই লম্ব, ঠিক আছে, এটা হলো সেটা লম্ব, বা এটাকে আমরা অভিলম্ব বলি। কি বলি আমরা, অভিলম্ব বলি, অভিলম্ব মানে স্পর্শকের উপরে লম্ব বা অভিলম্ব, ঠিক আছে, অভিলম্ব। সো এই অভিলম্বের সমীকরণটা কি সেটাও আমরা এখান থেকে বের করতে পারি। তোমার মনে আছে ঢালের ক্ষেত্রে একটা ছোট্ট একটা জিনিস আমরা পড়ছিলাম, সেটা কি আমাদের আমরা পড়ছিলাম কোনো একটা সরলরেখার ঢাল যদি m1 হয় এবং আটটা সরলরেখার ঢাল যদি আমাদের m2 হয় এবং তাদের গুণফল যদি আমাদের -1 হয়, তবে আমাকে বলতে হবে যে তারা পরস্পর কি আছে, লম্ব আছে, তারা কি পরস্পর লম্ব আছে, ঠিক আছে, পরস্পর কি আমাদের লম্ব আছে, লম্ব আছে। সো আমাকে একটু এখন বলো আমাদের এই যে স্পর্শকের সমীকরণ, হ্যাঁ স্পর্শকের সমীকরণ, অবশ্যই তোমার কাছে স্পর্শকের ঢালটা আছে, অবশ্যই স্পর্শকের সমীকরণ যেটা তুমি এখানে বসাইছো, হ্যাঁ এখানে ঢালটা কত ভাই, ঢালটা কত, তখন তুমি আমাকে বলবে ঢালটা হইলো যে এটা হলো স্পর্শক সমীকরণের ঢাল, স্পর্শক সমীকরণের ঢাল। তার মানে ঢালটা m1 ধরো মনে করো স্পর্শক সমীকরণের ঢাল প্রকাশ করতেছে, তার মানে সেটা হলো কত আমাদের f1 x1, ঠিক আছে। তার মানে এখন যদি f1 x1 বসায় দিই ইন্টু m2 ইজ ইকুয়াল টু আমাদের -1 আসার কথা। এখন আমাকে বলো তো m2 এর মান তাহলে আসলে কত আসার কথা, -1 ডিভাইডেড বাই f x1 হয়ে গেল, না সরি f x1 না সরি fx, এখানে x1 কোথেকে আসলো, fx। এটাই হলো আমাদের সেই ঢাল। কার ঢাল ভাইয়া, কার ঢাল, এমন একটা সরলরেখার ঢাল যেটা আমাদের স্পর্শকের উপরে লম্ব, কোন বিন্দুতে লম্ব, x1, y1 বিন্দুতে। সো আবার একটা বিন্দু দিয়ে গেছে এবং ওই সরলরেখার ঢাল জানা আছে আমার, তাহলে কি আমি সমীকরণটা নির্ণয় করতে পারবো না, অবশ্যই পারবো। সমীকরণটা কি এসে পড়ে, একটা বিন্দু দিয়ে গেছে, তার মানে কি y মাইনাস কোন বিন্দু দিয়ে গেছে, y1 বিন্দু দিয়ে গেছে, y1 ইজ ইকুয়াল টু ঢাল কত আমাদের, ওই সরলরেখার ঢাল কত, মানে অভিলম্বের ঢাল কত, ঢাল হইলো এই যে এইটা, ঢাল হইলো এইটা 1/fx, হ্যাঁ fx ইন্টু কি হবে ভাইয়া, fx ইন্টু আর এদিকে হয়ে যাবে আমাদের x মাইনাস x1, ঠিক আছে। কোন বিন্দুতে গেছে, x1 এবং y1 বিন্দু দিয়ে গেছে, x1 y1 বিন্দু দিয়ে গেছে, ঢাল কত আমাদের, ঢাল হইলো 1/fx, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, আশা করি জিনিসটা তোমার জন্য ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ আশা করি বুঝতে পারছো, আশা করি জিনিসটা তোমার জন্য ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ভেরি গুড, যদি ক্লিয়ার হয়ে যায় খুব ভালো, তাহলে আমরা ম্যাথ করে যাই, ম্যাথে ভালো করে বুঝে যাবো, ওকে, ম্যাথে ভালো করে বুঝে যাবো। এই খুব সুন্দর করে এখানে যে আমাদের x1, y1 বসে এর রিজন দেখো, x1 বলার রিজন কি ভাইয়া, আমাদের ঢালটা কোথায়, আমাদের x1 বিন্দুতে, ঠিক আছে। কখনো যদি এরকম হয় যে আমাদের আসলে ঢালটা বের হচ্ছে না, আমাদের x1, y1 বসায় আমাদের ঢালটার মানটা বের করে নিতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে একটু সংশোধন করব, ঠিক আছে, আমরা আমাদের ওই ফাইলে একটু সংশোধন করব। ভাই আমাদের স্পর্শকের সমীকরণটা কি ভাইয়া, স্পর্শকের সমীকরণটা হলো এইটা, হ্যাঁ এখানে আমাদের x1 কেন ভাইয়া, আমাদের ওই যে ঢাল যদি একটা সমীকরণ বের হয়, ঢালের যদি একটা সমীকরণ বের হয়, ওই সমীকরণে x1 এবং y1 এর মান আগে বসায় নিতে হবে, তারপরে ঢাল বের করতে পারবো আমরা, ঠিক আছে। x1 এবং y1 এর মান বসাতে হবে, তারপর আমি ঢালের মান বের করতে পারবো। একই রকম ভাবে ভাইয়া, এইখানেও আমাদের x1 কেন ভাইয়া, যেই বিন্দুতে আমরা ঢালের সমীকরণটা বের করতেছি, ওই বিন্দুর মান বসানোর পরে f প্রাইম x1 এর মান কত আসছে সেটা বের করতে হবে আমাদের, ঠিক আছে, ওইটার মানটা বের করতে হবে, ওকে। তারপরে আমরা ঢালের সমীকরণ আসতে পারবো। তোমাদের একটা উদাহরণ দিলে খুব ভালো করে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। এখানে তিনটা জিনিস রাখা আছে, আমরা এই জিনিসটাও বুঝবো, আমরা একটা ম্যাথ করে নিই, ইমিডিয়েটলি আমাদের একটা ম্যাথ করা লাগে, ঠিক আছে, চলো আমরা ম্যাথটা করে ফেলি। বলছে এত বক্ররেখা, এটা একটা বক্ররেখা সমীকরণ ভাইয়া, মনে রাখবা ট্রেডিশনালি যখন আমাদের একটা সরলরেখার ঘাত 1 হয় তখন সেটাকে আমরা সরলরেখা ধরে রাখি, মানে সরলরেখার ঘাত না, আমাদের একটা সমীকরণের ঘাত যখন 1 হয় তখন সেটাকে আমরা কি একটা সরলরেখা ধরে রাখি। কিন্তু যখন আমাদের ঘাত 1 এর থেকে বেশি হয়, মানে স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4, মনে রাখবা পাওয়ার যত বেশি ততগুলা বাক। কোনো একটি বক্ররেখার সমীকরণ কোনটি হবে এটা যদি তোমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ তাহলে মানে মাথায় রাখবা
পাওয়ার যত বেশি, মানে পাওয়ার যদি 3 হয় তাহলে 3টা বাঁক পাবা তুমি, পাওয়ার যদি 4 হয় 4টা বাঁক পাবা। মানে কি বাঁক মানে অবশ্যই তুমি বুঝতে পারো জিগজ্যাগ লাইন বা আমাদের আঁকা বাঁকা রাস্তাগুলো পাবা। সো আমাদের এখানে তুমি কিউব দেখে বুঝতে পারো কয়টা বাঁক থাকবে, আমাদের অ্যাটলিস্ট 3টা বাঁক থাকবে, তখন আমাদের কি কিউবের সূত্র হইতে পারে। সো এটা একটা সরলরেখার মানে এটা একটা বক্ররেখার সমীকরণ, অবশ্যই কিউব মানে বক্ররেখার সমীকরণ। যদি আমাদের এক থাকতো তাহলে আমাদের সরলরেখা 100% সরলরেখার সমীকরণ হয়ে যেত। ঠিক আছে, চলো কি বলছে, বক্ররেখার সমীকরণ যা এত বিন্দুতে স্পর্শক মানে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করে। এই বক্ররেখার সমীকরণের অত বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। সো বেসিকলি আমাদের বক্ররেখাটা কত দেওয়া আছে, x³ প্লাস xy স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 = 0। হ্যাঁ, আমরা কি করব, এই বক্ররেখার সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। যদি করি তাহলে আমাদের জিনিসটা কি আসে ভাইয়া, আমাদের জানো x³ আছে, এটা হয়ে যায় আমাদের 3x স্কোয়ার। হ্যাঁ, এবং এখানে যেহেতু y যেহেতু x এর একটা কি ভাইয়া, y যেহেতু x এর একটা ফাংশন বা একটা আরেকটার উপর যেহেতু নির্ভরশীল, আমরা কি করব, y কে ধ্রুবক হিসেবে ধরতে পারবো না। তার মানে আমরা যদি এখানে ডিফারেন্সিয়েট করি, তার মানে ইউভির একটা আকৃতি আসতেছে, আমাদের যদি প্রথমে x কে ধরে মানে y কে ধরে কি করব, y কে ধরে x কে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের শুধুমাত্র y স্কোয়ার এসে পড়ে। যদি x কে ধরে y কে ডিফারেন্সিয়েট করতে যাই, তখন আমাদের এসে পড়ে 2y x dy dx। ওকে, এবং তারপরে আমি যদি 3x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করতে যাই, এখানে আমাদের এসে পড়বে 6x। আমরা যদি 4x কে ডিফারেন্সিয়েট করতে যাই, আমাদের মানটা এসে পড়বে শুধুমাত্র 4। ঠিক আছে, আমরা যদি 5y কে ডিফারেন্সিয়েট করতে যাই, তখন আমাদের মানটা এসে পড়বে 5 × dy dx। আর এখানে 2 কে ডিফারেন্সিয়েট করলে তো 0 এসেই পড়ে। ঠিক আছে, ফলে এবার আমরা যদি dy dx কমন নেই দুই জায়গা থেকে, এই দুই জায়গা থেকে যদি dy dx কমন নেই, তাহলে আমাদের মানটা এরকম আসে, অনেকটা এরকম আসে। dy dx কে কমন নিছি, আমরা কমন নিছি, বাকি জিনিসটা কি এসে পড়ে আমাদের এখানে 2yx মাইনাস কত আমাদের মাইনাস 6x, সরি 6x না মাইনাস 5, মাইনাস কত আমাদের 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু আমাদের পুরা জিনিসটাকে যদি ওই পাশে নিয়ে যাই, এটা হলো 3, তাহলে এই জিনিসটা হয়ে যায় মাইনাস 3x স্কোয়ার। আবার যদি y স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস y স্কোয়ার। আবার যদি কাকে মাইনাস 6x ওই পাশে নিয়ে যাই, প্লাস 6x। আবার যদি 4কে ওই পাশে নিয়ে যাই, কী হবে আমাদের মাইনাস 4। ঠিক আছে, এবার একটা কাজ করবো 2xy মাইনাস 5, আচ্ছা এখানে মাইনাস হবে না, এখানে প্লাস হবে, প্লাস 5। এটাকে যদি আমরা পুরোটাকে ভাগ দিয়ে দিই, ওই পাশে যদি ভাগ দিয়ে দিই, তাহলে আমাদের মান আসে এরকম, dy dx ইজ ইকুয়াল টু মাইনাস, যদি কমন নিয়ে নিই বাইরে, উপরে আমরা লিখতে পারবো 3x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x প্লাস 4। আর নিচে আমরা লিখতে পারবো 2xy প্লাস 5। এবার কোন বিন্দুতে বলছে ভাইয়া, কোন বিন্দুতে বক্ররেখার ঢাল মানে স্পর্শ কোন বিন্দুতে হবে ভাইয়া, এই বিন্দুতে হবে। তার মানে ঢাল বের করবো কোন বিন্দুতে, এই বিন্দুতে বের করবো। তার মানে এখন ঢালটা ওই বিন্দুতে আমাদের ঢাল কত, এটা একটু বের করতে হবে। ঢাল যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে, জাস্ট আমাদের ওই বিন্দুর স্থানাঙ্ক বসাই দিতে হবে। যে জিনিসটাকে আমরা সুন্দর করে এইভাবে লিখি ভাইয়া, dy dx যা আছে, দেখো যে বিন্দুতে বের করার চেষ্টা করছি, সেই বিন্দুটাকে নিচে ছোট্ট করে এইভাবে লিখে দিই 1, -1। ঠিক আছে, আর এই মানটা কোথায় বসাই দিই, ভিতরে বসাই দিই। মানটা কোথায় বসাই দিই, এখানে ভিতরে বসাই দিই। যদি বসাই দিই, আমাদের মানটা কি আসে দেখো তো, মাইনাস 3x এর মান কত আমাদের, 3x এর মান কত আমাদের, x এর মান বসে 1। হ্যাঁ 1, তার মানে কি 3 × 1 স্কোয়ার প্লাস y স্কোয়ার আছে না, মাইনাস 1 স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 6 এর জায়গায় 6 × 1 প্লাস 4 ডিভাইডেড বাই কত আসে আমাদের 2। x এর জায়গায় কত আসবে আমাদের 1 আসবে, y এর জায়গায় কত আসবে আমাদের -1 আসবে। ওকে, আর প্লাস কত আমাদের 5 এসে পড়ে এখানে। সো আমাদের আলটিমেটলি মান কত আসে তুমি বলো তো, আমাদের আলটিমেট মান কত আসে একটু জানো। সো যেটা করবো আমরা, এবার আমরা মানটা লিখে দিব। আমাদের মাইনাসটা কিন্তু বাইরে আছে, এটা জিনিস মনে রাখতে হবে, আমাদের বাইরে আছে। উপরে কত আসে আমাদের, উপরে আসে পড়ে আমাদের এখানে 3, এখানে এসে পড়ে আমাদের কত, আমাদের এখানে -1 এর উপর যেটা স্কোয়ার হয়ে যাচ্ছে, কত এসে পড়ে 1 এসে পড়ে। আবার এখানে -6 এসে পড়তেছে, -6, আর এখানে আমাদের +4 এসে পড়তেছে। ঠিক আছে, আর নিচে কত আমাদের 5 থেকে যদি -2 বাদ দেয়, কত এসে পড়ে আমাদের কত এসে পড়ে আমাদের 3 এসে পড়ে। এখন আমাকে বলো, উপরে 4 আর 3 7, 7 আর 1 8, 8 থেকে যখন 2 বাদ দিব, তাহলে কত থাকে আমাদের, অবশ্যই তুমি বলবা 2 থাকে। ঠিক আছে, 8 থেকে যখন 6 বাদ দিব, অবশ্যই আমাদের কত থাকে, 2 থাকে। সো আমি বলতে পারবো -2/3 হইল আমাদের ঢালের মান,
ঢালের মান কত আমাদের -2/3। কোন বিন্দুতে ভাইয়া? ওই বিন্দুতে। এখন স্পর্শকের সমীকরণ তো তুমি জানোই, হ্যাঁ, একটা বিন্দু দিয়ে গেছে এবং ঢাল কত আমাদের, এবং ঢাল হলো আমাদের -2/3। ঢাল হলো আমাদের 2/3। তাহলে আমাদের সমীকরণ কত? আমাদের সমীকরণটা ছিল ওই যে আদর্শ সমীকরণটা ছিল এরকম y - y1, হ্যাঁ, y1 = m × x - x1, ঠিক আছে, x1। আমাকে একটু বলো তো এইখানে আমি যদি মানটা বসাই দিই, আমাদের m এর মান কত? আমাদের m এর মান হলো এইটা, ঠিক আছে। আমাদের y1 এবং x1 এর মান কত? এইটা। তো মানগুলো বসাই দিলে আমাদের মানটা কি এসে পড়ে বলো তো? মানটা কি এসে পড়ে? y - y1 এর মান কত? আমাদের y1 এর মান হলো -1 দেওয়া এখানে, মাইনাসে মাইনাসে +1। আর এদিকে আমাদের m এর মান কত? আমাদের -2/3। x এর মান কত? আমাদের x এর মান জানি না, কিন্তু -x এর মান হলো x, আর x1 এর মান হলো আমাদের 1। সো ফলে আমাদের অ্যান্সার এসে পড়ে 3y + 3 = -2x -2। সুতরাং আমাদের মান এসে পড়ে 2x + 3y, 2 যদি এই পাশে এসে পড়ে +1 = 0। এইটাই হলো সেই আলটিমেট সমীকরণ, যেটা হলো কার সমীকরণ ভাইয়া? এটা কার সমীকরণ ভাইয়া? তুমি অবশ্যই বুঝতে পারতেছো, এটা হলো আমাদের ঢালের সমীকরণ, মানে স্পর্শকের সমীকরণ। সো আমাদের স্পর্শকের সমীকরণ বের হয়ে গেছে। যখন আমাদের একবার স্পর্শকের সমীকরণটা বের হয়ে যায়, তখন আমরা কি করব? খুব সহজেই কি নির্ণয় করতে পারবো? আমরা খুব সহজেই আমরা ওই যে অভিলম্বের সমীকরণটা নির্ণয় করতে পারবো, বা আমরা যদি নর্মালি নির্ণয় করতে যাই তাও পারবো। দেখো আমার ক্ষেত্রে কি হয়, কোনো একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখার ঢাল হিসেবে কাজ করছে, কোনো একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা আমাদের লম্ব হিসেবে আছে। যখন এরকম থাকে, আমার যে সরলরেখাটা দেওয়া আছে, দেখো ভাই, 2x + 3y + 1 = 0, এটা দেওয়া আছে। সরলরেখাটার উপর লম্ব সরলরেখার সমীকরণ তুমি জানো। কি করব আমরা? x এবং y এর আমাদের কি করি আমরা তাদের পার্টটা চেঞ্জ করে দিই, বা সহগগুলো চেঞ্জ করে দিই। y এর সহগ কত আমাদের 3 ছিল, সেটা x এর কাছে চলে গেল। x এর সহগ কত আমাদের 2 ছিল, 2 সেটা হয়ে গেল আমাদের y এর কাছে চলে গেল, ঠিক আছে। আর আমাদের এখানে কেটা এসে পড়লো, আর এখানে সম্পর্ক মাঝখানে প্লাস ছিল, প্লাস সম্পর্ক কি হবে? মাইনাস হয়ে যাবে, = 0। এইটাই হলো আমাদের সমীকরণ। এখন এখানে আমাদের কে এর মান কি করতাম? আমরা কে এর মান করতাম ওই যে এখানে x এবং y এর মান বসাই দিতাম। কত আমাদের? 1, -1 হলো x এবং y এর মান। যদি হয় 1, 1 এখানে বসায় দাও, তাহলে আমাদের মান ইজিলি এসে পড়ে 3 -2 + k = 0, বা যেটাকে আমরা খুব সুন্দর করে লিখতে পারি কি ভাই? সুন্দর করে কি লিখতে পারি? k = -5। k = -5। সুতরাং আমাদের এই সমীকরণে যদি মানটা বসায় দিই, তাহলে আমাকে বলো স্পর্শকের উপর লম্ব সমীকরণ কি? 3x - 2y, হ্যাঁ, -5 = 0 হইল আমাদের সেই স্পর্শকের সমীকরণ। ভাইয়া তোমাকে এই পদ্ধতিতে দেখানোর রিজন কি? আমি চেষ্টা করতেছি তুমি ওই যেই পদ্ধতি শিখছো তার বাইরেও কিছু একটা শেখো, ঠিক আছে। আমরা আপাতত এই পদ্ধতিতে করলাম। তাও আবার তোমার যদি মনে হয় যে ভাইয়া আমাদের এই ট্রেডিশনাল পদ্ধতি করা উচিত, সেটাও করাই দিচ্ছি। আমাদের এই সমীকরণটা তোমার মনে আছে, ঢালটা মাথায় রাখো এবং স্থানাঙ্কর বিন্দুটা মাথায় রাখো। আমাদের ঢাল কত আছে? ঢালটা দেওয়া ছিল আমাদের, ঢালটা কত ছিল আমাদের? ঢালটা ছিল -2/3, ঠিক আছে। আমাদের স্থানাঙ্ক বিন্দুটা কত ছিল আমাদের? 1, -1 বিন্দু দিয়ে গেছে। একটা কি করব আমরা সেখানে এই যে এটা কার ঢাল ছিল? এটা হলো স্পর্শকের ঢাল, এবং স্পর্শ এই বিন্দু দিয়ে গেছে। সো এই বিন্দুতেই আমাদের কি আঁকতে হবে? অভিলম্ব আঁকতে হবে। যদি আঁকতে চাই, আমাদের মনে আছে সূত্রটা, সমীকরণটা কি ছিল? অভিলম্বে এর সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল এরকম, y - y1 = 1/1 কি ছিল আমাদের? 1 এখানে আমরা ঢাল বসছিল, এখানে আমাদের ঢাল কি ধরনের? মাইনাসের 1 ঢাল ইন্টু আমাদের x - x1। আমাদের এখানে m এর মান ঢালটা দেওয়া আছে, ঢালটা কত আমাদের? -2/3 পাইছি আমরা, -2/3 পাইছি, এবং বাকি মানটা বসায় দিই। তার মানে y - y1 এর মান কত আমাদের? y1 এর মান হলো -1 মানটা এখানে বসায় দিই। -1 আমাদের x এর মান, m এর মান কত আছে? m এর মান আছে হলো -2/3, যেটা হলো আমাদের ঢাল ছিল 2/3 বসায় দিচ্ছি। আর এখানে x আছে না আমাদের, x - x1, তাহলে x - x1 এর মান কত আমাদের? 1। তাহলে আমাদের আলটিমেট মানটা কি এসে পড়ে? বলো তো ভাইয়া। এখানে কত? মাইনাসে প্লাস y + 1, আর এখানে এসে পড়ে আমাদের, দেখো ভাইয়া, যদি উল্টায় যায়, মাইনাসে কাটা এবং উল্টায় গেলে 3/2, আর এখানে আমাদের x - 1। ফলে আলটিমেট অ্যান্সার কত আমাদের? 2 দ্বারা পুরোটাকে গুণ দিই, তাহলে আমাদের অ্যান্সার এসে পড়ে 2y + 2, ভিতরে গুণ দিয়ে দিই 3x - 3, ঠিক আছে। ফলে অ্যান্সার আমাদের এসে পড়ে হলো 3x - 2y, 3x - 2y, 2 যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে -5 = 0, যেটা আমরা একটু আগেও স্পর্শকের অভিলম্বের সমীকরণ হিসেবে পাইছি।
ঠিক আছে, অভিলম্ব, যেটা আমরা একটু আগেও যখন আরেকটা নিয়ম ইউজ করছিলাম ওইখানেও আমরা একই মান পেয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি জিনিসটা ক্লিয়ার। চলো এবার আমরা একটা বাস্তব ভিত্তিক উদাহরণ দেখে ফেলাই, বাস্তব ভিত্তিক উদাহরণ কি আমাদের এটা, ঠিক আছে। সো এখানে আমাদের কি বলছে ভাই, তোমাদের একটু আগে বুঝাইছি আমি, বলছে ওখানে একটি ট্রেন টি সেকেন্ডে এত মিটার অতিক্রম করলো, 5 মিনিট পর তার বেগ কত হবে। মাথায় রেখো যখনই আমরা ডিফারেন্সিয়েশন করতেছি মনে রাখো আমরা মানে স্ট্রিক্টলি মিটার পার সেকেন্ড হিসাব করতেছি বা ওই ধরনের হিসাব করতেছি, একদম কোন একক হিসাব করতেছি এই জিনিসটা কিন্তু ডিফাইন করা খুবই গুরুত্বপূর্ণ। যখনই আমাদের কিছু একটা দেওয়া থাকবে, মানটা দেওয়া থাকবে, আমরা কোন একক হিসাব করতেছি এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে মিনিট বসে অবশ্যই আমরা কি মিটার পার সেকেন্ডে যখন হিসাব করি তখন কি মিনিটকে অবশ্যই সেকেন্ডে রূপান্তর করে নিতে হবে, মাথায় রেখো কিন্তু এটা। চলো আমরা সামনে আগে বলছে একটি ট্রেন টি সেকেন্ডে 3t প্লাস এত মিটার অতিক্রম করে, ঠিক আছে, টি সেকেন্ডে এত মিটার অতিক্রম করে। তার মানে এটা আসলে কি স্মরণের ফাংশন দেওয়া আছে। তার মানে কি স্মরণের ফাংশন কত এখানে 3t প্লাস 1/8 টি স্কোয়ার, ঠিক আছে। বলছে 5 মিনিট পর তার বেগ কত হবে, ভাই 5 মিনিট পর বেগ কত হবে, তার মানে কি বেগ বের করে নিতে হবে। বেগ কত আমাদের v ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস, রাইট, ডিডিটি অফ এস। হ্যাঁ, মানে কি স্মরণকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে তবে আমরা কি পাবো, বেগ পাবো। তার মানে এখন আমি যদি তোমাকে বলি এস এর মান বসাই দিই এখানে ডিডিটি অফ 3t প্লাস 1/8 টি স্কোয়ার, তার মানে মানটা কি এসে পড়ে ভাইয়া, তুমি আমাকে বলবা এখানে মান আসে 3 আর এখানে মান আসে টি স্কোয়ারকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমাদের এসে পড়ে 1/4t। এটা কিসের মান, বেগের মান। এটা কিসের মান ভাইয়া, বেগের মান হয়ে গেছে। সো এবার আমরা যদি এখানে টি এর মানটা বসাই দিই, 5 মিনিট পর বলছে না টি এর মান, 5 মিনিট বলতে কত সেকেন্ড বুঝায় ভাইয়া, অবশ্যই তুমি বলবে 5 ছক 30, ঠিক আছে, 5 ছক 30। তার মানে কি 5 মিনিট বলতে কত সেকেন্ড, 5 মিনিট বলতে আমাদের কত সেকেন্ড বুঝায়, আমাদের 300 সেকেন্ড বুঝায়, ঠিক আছে, 300 সেকেন্ড বুঝায়। 300 সেকেন্ডের মানটা এখানে বসাই দিই তাহলে আমাদের অ্যান্সার কত আসে দেখো তো ভাইয়া, অ্যান্সার কত আসে 3 প্লাস 1/4 ইন্টু 300 ইজ ইকুয়াল টু কি হবে 3 প্লাস ভাইয়া কত হবে আমাদের 300কে যদি 4 দ্বারা ভাগ দেই, মনে রাখবা 2টা ডাবল জিরো যদি লাস্টে থাকে অবশ্যই সেটা 300, অবশ্যই সেটা 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে 4 7 28, হ্যাঁ 4 5 20 মানে 75, কত আসে এখানে 75। তার মানে কি আমাদের এর মান কত আসবে 75, আর 75 আর 3 মিলে কত হয় আমাদের 78। সো আমাদের 5 সেকেন্ড পরে 5 মিনিট পরে আমাদের বেগ কত, আমাদের 78 মিটার পার সেকেন্ড। ওকে, মাথা থাকার জন্য 78 মিটার পার সেকেন্ড, এটা হলো আমাদের 5 সেকেন্ড পরে বেগ। ওকে, আশা করি আমি বুঝতে পারছি, আশা করি জিনিসটা ক্লিয়ার। পরেরটা চলে যাই, আমাদের একটা দেওয়া আছে, আমাদের একটা সমীকরণ দেওয়া আছে y ইজ ইকুয়াল টু x প্লাস 1, x মাইনাস 1, x মাইনাস 3। বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষকে ছেদ করে, কি করে x অক্ষকে ছেদ করছে, ভাই কি বলছে, x অক্ষকে ছেদ করছে, হ্যাঁ, ওই সব বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। ভাইয়া এই ম্যাথটা আমি চাই তোমরা সবাই করো, নিজেরা করো, আমাকে অ্যান্সারটা বলে দাও, বা আমি যদি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিই, অ্যান্সারটা হইলো তোমাদের এরকম বেরোবে, অ্যান্সারটা হবে এসি সব বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে তার ঢাল নির্ণয় করো। আমাদের অ্যান্সারটা বলে দিব না, অ্যান্সারটা বলে দিব, তোমরা অ্যান্সারটা লিখে দাও, আমাকে কমেন্টে অবশ্যই লিখে দাও, আমরা তখন সেখান থেকে আসলে তোমাদের কমেন্ট থেকে নিয়ে নেবো, দেখি কার অ্যান্সারটা হয়, ঠিক আছে, অ্যান্সারটা হয়। চলো পরেরটা চলে যাই আমরা। বলছে এত বক্ররেখা 4,-3 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এই বক্ররেখাটির দুইটা বিন্দুতে এই বক্ররেখাটি এই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। সেম ম্যাথ যা আগেরটাই করছি। কি করবো আমরা, প্রথমে আমরা যে সমীকরণটা দেওয়া থাকবে তাকে ডিফারেন্সিয়েট করে দিব, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এটার মান কত আসে 2x মাইনাস, অবশ্যই 2x মাইনাস 2y dy dx ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তার মানে dy dx এর মান কত আসে আমাদের, অবশ্যই মান আসবে হলো x বাই y। কত মান আসবে, অবশ্যই x বাই y এর মানটা আসবে। কেন ভাইয়া, 2x কে যদি বাই পাশে নিয়ে যাও মাইনাস 2x এসে পড়ে, মাইনাস 2x যদি মাইনাস 2y দের ভাগ দাও তাইলে আমাদের 2y ডিভাইডেড বাই 2x ডিভাইডেড বাই 2y হয়ে গেল, তার মানে আমাদের x বাই y হয়ে গেল, এটা হলো আমাদের মান। সো বক্ররেখার এত স্পর্শ বিন্দুতে, হ্যাঁ, স্পর্শক এবং অভিলম্ব বের করো, ঠিক আছে। এখন এই বিন্দুতে 4,-3 বিন্দুতে আমাদের ঢালটা কত সেটা বের করতে হবে। ঢালটা কত, 4,-3 মানে বসায় দিই যদি, x এর মান কত আমাদের 4, y এর মান কত আমাদের -3, তার মানে আমাদের x 4,-3 তে আমাদের ঢাল কত আমাদের -4/3।
বসায় দিছি, ঠিক আছে। আমরা ঢালটা বের করে ফেলছি, যখন আমাদের একবার ঢাল বের হয়ে গেছে, এবার আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া, এবার আমাকে জিজ্ঞেস করছে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করো। আমাদের ঢাল বের হয়ে গেছে কোন বিন্দুতে বসে, 4,-3 বিন্দুতে। আমাদের ঢাল কত, আমাদের ঢাল হলো আমাদের -4/3 হইলে তুমি ইজিলি স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে পারবা। ওকে, সো অবশ্যই স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ কি হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। ইনশাল্লাহ এই জিনিসটা আমরা সামনে আগাবো না, ঠিক আছে, অবশ্যই জানিয়ে দিবা। লাস্টে যে ম্যাথটা, এই ম্যাথটা আমরা যখন করবো সেটা একটু দেখা দিই। y = x³ - 3x² + 2 বক্ররেখা যে সকল বিন্দুতে x অক্ষকে স্পর্শ করে তাদের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। এইটা এবং 3 নাম্বারটা দুইটা করার জন্য আমরা ছোট্ট একটা জিনিস শিখে আসবো, সেটা হলো এইটা। দেখো ভাইয়া, এখানে বলছে অন্তরকের অন্তরকের আরো কতগুলো প্রয়োগ কি। প্রথমটা যেহেতু বলছে, দেখো স্পর্শকটি স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে, ধরো মনে করো তুমি একটা স্পর্শক অঙ্কন করছো একটা বক্ররেখার সাথে। স্পর্শকটি x অক্ষের দুইটা বিন্দুর সাথে x অক্ষ এবং y অক্ষের সাথে দুই সমান কোণ উৎপন্ন করে, তবে আমাদের ঢালটা কত আমাদের ঢালটা 1। কিভাবে আমি তোমাকে বলতেছি ভাইয়া। ধরো মনে করো এটা হলো স্থানাঙ্ক ব্যবস্থা, এই হইলো আমাদের কোনো একটা বক্ররেখা, ঠিক আছে। এখন একটা স্পর্শক হইলো এরকম গেছে, ওকে, স্পর্শকটা এরকম গেছে। এই স্পর্শকটা x অক্ষের সাথেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, y অক্ষের সাথেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বা ঢালটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, y অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ফলে এই জন্য আমরা বলছি স্পর্শকের ঢাল কত, এই স্পর্শকটা ঢাল কত। মনে আছে ঢাল বলতে আমরা কি বুঝেছি, বেসিক্যালি m = tan থিটা। থিটার মান কত এখানে 45 ডিগ্রি। ইজিলি তোমার মানটা বের হয়ে যায় কত আমাদের 1। ওকে, ঢাল কত 1। পরেরটা দেখো, স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হলে, ভাইয়া x অক্ষের সমান্তরাল কিছু একটা আঁকি, ঠিক আছে, তো ধরলাম আমি স্পর্শকটা এখন স্পর্শক হলো এই জায়গায়, স্পর্শক হলো এই বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দুতে যেটা হলো x অক্ষের সমান্তরাল, ঠিক আছে। আমাকে একটু বলো, x অক্ষের সমান্তরাল যখন হবে আমাদের এটা হলো আমাদের x অক্ষ এবং এটা হলো কি আমাদের স্পর্শক, ঠিক আছে। তখন আমাকে একটু মাথায় রেখো, একটু বলো তো, কোনো একটা জিনিস যদি আমাদের x অক্ষের সমান্তরাল হয়, x অক্ষের সাথে সেটা কত কোণ উৎপন্ন করে, দেখো এখানে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, দেখা আমাদের এখানে ঢাল হয়েছিল tan 45, ঠিক আছে। x অক্ষের সাথে কোনো একটা জিনিস যদি সমান্তরাল হয় তবে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তুমি অবশ্যই আমাকে বলবা ভাইয়া আমাদের 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 0 ডিগ্রি। কোনো কোণ উৎপন্ন করা সম্ভব না, তো দুটো জিনিস তো ছেদ করে নাই, সমান্তরাল হলে কি ছেদ করেনি, তার মানে কি কোণ উৎপন্ন হয় না, তার মানে কোণ কত আমাদের 0 ডিগ্রি, ঠিক আছে। ফলে আমাকে যখনই বলবে কোন একটা জিনিস স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হলে আমাদের কি হবে, আমাদের 0 ডিগ্রি হবে আমাদের কোণ। 0 ডিগ্রি হওয়ার কারণে আমাদের অ্যান্সার এসে পড়বে কত, tan θ = 0। আশা করি বুঝতে পারছো। পরেরটা চলে যাই, স্পর্শকটি x অক্ষের উপর লম্ব হলে, স্পর্শকটি যদি x অক্ষের সাথে লম্ব হয়, আমাকে একটু বলো তো x অক্ষের সাথে যদি লম্ব হয় তাহলে জিনিসটা কেমন হবে। এখন এই সরলরেখার এইটারই আমরা একটা বললাম, এইটারই বক্ররেখারই যদি আমি বলি, একসাথে অনেকগুলো হয়ে যাচ্ছে তো, ধরো মনে করো এই বিন্দুতে, ঠিক এই বিন্দুতে এরকম একটা অবস্থা, এই হলো আমাদের স্পর্শক, ঠিক আছে। এই বক্ররেখাটি এইভাবে গেছে, ধরো মনে করো বক্ররেখাটি এইভাবে গেছে, সো এই বিন্দুতে আমাদের একটা স্পর্শক হলো এইটা, ঠিক আছে। সো আমাকে বলো তো স্পর্শকটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো tan 90 ডিগ্রি মান কি, tan 90 ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রি মান কত আমাদের অসংজ্ঞায়িত আসে, ঠিক আছে, অসংজ্ঞায়িত আসে, বা যেটাকে আমরা ইনফিনিটিও বলে থাকি মাঝে মাঝে, সো অসংজ্ঞায়িত হয়ে থাকে। এই জন্যই আমরা কি করব, এটাকে tan 90 ডিগ্রি বলবো না, বরঞ্চ আমরা cot 90 ডিগ্রি বলবো। কি বলবো আমরা, cot 90 ডিগ্রি বলবো। কারণ কি ভাই, এই যে দেখো এখানে একটু জিনিসটা ভুল আছে। x অক্ষের উপরে লম্ব হলে x এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। ওই জিনিসটাকে আমরা cot 90 দ্বারা প্রকাশ করবো। কি দ্বারা প্রকাশ করবো, cot 90 দ্বারা প্রকাশ করবো। ওকে, সো কেন প্রকাশ করবো ভাইয়া, একটু মাথায় রেখো জিনিসটা। আমি তোমাকে এইভাবে বুঝাই, cot 0 ডিগ্রি, আচ্ছা এইভাবে বুঝেছি, = 0। আচ্ছা এইভাবেই ধরি আপাতত, কিন্তু আরো সুন্দর করে বোঝানো যায় জিনিসটা। এটুকু বুঝলেই তুমি বুঝবে x অক্ষের সাথে উপরে লম্ব। যখন আমরা ম্যাথ করবো জিনিসটা একটু ভালো করে বুঝবে তোমরা, ঠিক আছে, চলো আমরা 3 নম্বর ম্যাথটা করাই। বলছে এত বক্ররেখাটি যে সকল বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। প্রথমে আমরা একটু হিসাব করি, এই জিনিসটাকে সুন্দর করে লেখা লাগবে। y = x, যদি পুরোটাকে গুণ দিয়ে দিই তাহলে এই দুটোকে গুণ দিলে আমাদের এসে পড়ে x² - 1 x - 3। এবার যদি দুটোকে গুণ দিই x³
এক্স কিউব, আর এখানে এসে পড়ে যদি আমাদের মাইনাস 3x স্কোয়ার, 1কে যদি ভিতরে গুণ দিই মাইনাস এক্স, 1কে যদি ভিতরে গুণ দিই প্লাস 3 আইসা পড়ে। এটা হলো y এর মান, এটা কি আমাদের y এর মান। এবার যদি ডিফারেন্সিয়েট করে দিই dy dx এর মান কত আসে বলো তো, 3x স্কোয়ার সামনে এসে পড়বে, এক্স স্কোয়ার সামনে এসে পড়বে, 3 দুগুণী 6, এক্স এসে পড়বে মাইনাসের জন্য 1, ঠিক আছে, মাইনাসের জন্য 1। ওকে, সো এটা কি আমাদের ঢাল নির্ণয় করলাম। ওকে, ঢাল নির্ণয় করা স্পর্শক এক্স অক্ষকে ছেদ করে, যেসব বিন্দুতে বা বক্ররেখার যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষকে ছেদ করে ওই সব বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। ভাইয়া যেসব বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওইসব বিন্দুতে আমাদের কি, ওইসব বিন্দুতে আমাকে একটু বলো তো, আমাকে সব বিন্দুতে ওয়াই এর মান কত আমাদের 0 না, ওইসব বিন্দুতে আমাদের কি ওয়াই এর মান 0 না। সো যেসব বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওইসব বিন্দুতে, যেসব বিন্দুতে মানে এত বক্ররেখাটির এই বক্ররেখাটি যেসব বিন্দুতে কি করে আমাদের এক্স অক্ষকে ছেদ করে তাহলে সেসব বিন্দুতে আমাদের ঢাল নির্ণয় করতে বসে। সো আমরা বক্ররেখার শুরুর যে সমীকরণ y is equal to x plus 1, y is equal to x minus 1 এবং x minus 3, এই তিনটা বিন্দু পেয়ে গেছি, তিনটা আলাদা আলাদা উৎপাদক পেয়ে গেছি। তিনটা আলাদা আলাদা উৎপাদকের মান কত আমাদের 0 হবে। কেন ভাইয়া, যেসব বিন্দুতে ধরো মনে করো একটা বক্ররেখা আছে, এই বক্ররেখাটি এইভাবে x অক্ষকে 3বার ছেদ করলো, ঠিক আছে, 3বার ছেদ করলো বা অনেকবার ছেদ করছে, ঠিক আছে। আমাকে বলা হয়েছিল এর সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা দেওয়া হলো, সমীকরণটা কত এইটা, ঠিক আছে। কোন সব বিন্দুতে আমাদের x অক্ষকে ছেদ করছে, এই সব বিন্দুতে, এই সমস্ত সবগুলো বিন্দুতে y এর মান কত আমাদের 0, সবগুলো বিন্দুতে y এর মান কত 0। তার মানে কি x plus 1, x minus 1 এবং x minus 3 এগুলার গুণফল কত হবে 0। তার মানে কি অবশ্যই আমাকে বলতে হবে x এর মান আমাদের কোন সব বিন্দুতে x অক্ষকে ছেদ করে, x এর মান 1 হইলে আমাদের x অক্ষকে ছেদ করে যে x minus 1 is equal to 0, x এর মান -1 হইলে আমাদের x অক্ষকে ছেদ করে, x এর মান 3 হইলে আমাদের x অক্ষকে ছেদ করে, ঠিক আছে। সো এই সব বিন্দুতে ঢাল কত আমাদের এই যে ঢালের সমীকরণ বের করে ফেলছি আমরা, এই সমীকরণে আমাদের x এর মানগুলো বসাতে হবে। প্রথমে যদি আমি বসায় দিই ঢালের মান কত আমাদের, x এর মান কত আমাদের, x is equal to 1 এর জন্য ঢাল কত হয় আমাদের, x এর মান সবগুলো 1, ঠিক আছে, ঢাল x এর মান সবগুলো 1। তার মানে এখানে এসে পড়ে 3, এখানে এসে পড়ে 6, এখানে এসে পড়ে -1, ঠিক আছে, -1। ফলে মান এসে পড়ে 3 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে 4 এসে পড়ে, অবশ্যই -4। বাট আমরা যদি একটু ভালো করে গুনি তাহলে আমাদের কথা এসে পড়ে -3 আর -1 -4 হলো আমাদের অ্যান্সার। যদি আমাদের ঢালের মান হিসাব করবো x is equal to -1 এর জন্য, হ্যাঁ, যদি হিসাব করি তাহলে আমাকে একটু বলো তো x এর মান যদি -1 বসাই, এখানে যদি -1 বসাই তাহলে কত এসে 1 এসে পড়ে, তাহলে এখানে অ্যান্সার আমাদের 3 আসে, -6 -1 যদি এখানে বসাই মাইনাসে প্লাস আর এখানে -1, ঠিক আছে। 6 আর 3 9 থেকে যদি 1 বাদ দেই তাহলে কত হয়ে যায় আমাদের 8 এসে পড়ে, কত এসে পড়ে আমাদের 8 এসে পড়ে। ফলে আমাদের যদি 3 নাম্বারটা বলি তোমাকে, 3 নাম্বারটা বলি x এর মান যদি 3 বসাই, x এর মান কত বসাই 3 বসাই, তাহলে আমাদের ঢাল কত এসে পড়ে, দেখো তো ঢাল কত এসে পড়ে, x এর মান কত আমাদের, 3 বসাই, তাহলে ঢাল কত এসে পড়ে, মানটা জাস্ট বসাও, 3 বসাই, 3 3 আর 9, দেখো 3 3 আর 9, x এর মান যদি 3 3 আর 9, 3 3 আর 9 3 9 27, 27 মাইনাস 3 6 18, 27 থেকে 18 বাদ, 27 থেকে 18 বাদ দিব, তার সাথে আবার 1ও বাদ দিব, ঠিক আছে। তার মানে 18 থেকে 7 যদি বাদ দাও 9 থাকে, 9 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত থাকে আবার 8 থাকে। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সারটা কত, অ্যান্সারটা এসে পড়ে ঢালগুলো কত ভাইয়া, ঢাল হলো একটা ঢাল হলো আমাদের 3, একটা ঢাল হলো আমাদের -4, একটা ঢাল হলো আমাদের 8, আর একটা ঢাল আমাদের 8, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি আমরা ক্লিয়ার। পরে চলে যাই লাস্টে যে ম্যাথটা করার কথা ছিল 6 নম্বর ম্যাথটা, ওই ম্যাথটা একটু করে ফেলি। বলছে এত বক্ররেখা যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, হ্যাঁ, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। হ্যাঁ, স্পর্শক কি আমাদের x অক্ষের সমান্তরাল, মাথায় রাখবা স্পর্শক x অক্ষের সমান্তরাল। হ্যাঁ, যদি স্পর্শক x অক্ষের সমান্তরাল হয় তার মানে কি dy dx এর মান কত আমাদের 0, dy dx এর মান কত আমাদের 0। তার মানে এখন যদি বসায় দিই তাহলে y is equal to x³ - 3x² + 2, একে যদি আমরা একটু ডিফারেন্সিয়েট করি dy dx এর মান এসে পড়ে 3x² + 3 দুগুণী 6x, ওকে, এটা এসে পড়ে মান। এখন আমাকে বলছে যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হইলে তুমি জানো dy dx এর মান কত, tan 0 ডিগ্রি, রাইট। x অক্ষের সমান্তরাল মান হলো tan 0 ডিগ্রি, মানে x অক্ষের সাথে কত ডিগ্রি সৃষ্টি করছে, 0 ডিগ্রি সৃষ্টি করে। তার মানে কি আমাদের ঢাল কত আমাদের 0, তার মানে কি 3x² + 6x এর মান কত আমাদের 0, তার মানে 3x² + 6x এর মান কত আমাদের 0। আমরা দুই পাশ থেকে x কমন নিতে পারি, যদি x কমন নেই তাহলে আমাদের মানটা এসে পড়ে এরকম 3x + 6 = 0,
ওকে 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ফলে 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 1 মিনিট, এখানে একটু ভালো করে খেয়াল করে, এখানে তো প্লাস 6 হবে না, মাইনাস 6 হওয়ার কথা। কত হওয়ার কথা? মাইনাস 6 হওয়ার কথা। কারণ কি 3 2 সামনে এসে পড়ছে মাইনাস 6, কত আসছে পড়ছে? মাইনাস 6। ফলে আমাদের অ্যান্সার কত? ফলে আমাদের অ্যান্সার কত? আমরা যদি এখানেও মুছা দিই, এখানেও যদি মুছা দিই, তাহলে আমাদের এসে পড়ে মাইনাস 6, ঠিক আছে? আমাদের অ্যান্সার এসে পড়ে, একটা মান এসে পড়ে x ইজ ইকুয়াল টু 0, আর একটা মান এসে পড়ে x ইজ ইকুয়াল টু 6/3 বা 2। অ্যান্সার কত এসে পড়ে আমাদের? 6/3 বা 2। অ্যান্সার হলো 2। সো একটা মান হলো 0 আর একটা মান হলো 2। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা ক্লিয়ার। এই দুইটা বিন্দুতে কি বলছে, কোন কোন বিন্দুতে, তাহলে বিন্দু দুইটা কত আমাদের? বিন্দু দুইটা কত ভাইয়া? কত কত বিন্দুতে x অক্ষ সমান্তরাল, x অক্ষ সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় কর, মানে বক্ররেখা যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, সে সমস্ত সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। কি বলছে ভাইয়া? এত বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, হ্যাঁ, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে? সো স্থানাঙ্কগুলো নির্ণয় হয়ে গেছে, স্থানাঙ্কগুলো নির্ণয় করে মানে x এর মান নির্ণয় হয়ে গেছে। এখন x এর সাপেক্ষে y এর মানগুলো নির্ণয় করতে হবে না আমাদের? y এর মানগুলো নির্ণয় করতে হবে না? চলো y এর মানগুলো নির্ণয় করি। x এর মান প্রথমে, x এর মান যদি 0 হয় তাহলে y এর মান আসে 0 মাইনাস 3x স্কোয়ার প্লাস 2 বা 2 বিন্দুতে, y ইজ ইকুয়াল টু 2 বিন্দুতে, বা আমাদের একটা পজিশন এরকম x, y এর জন্য আমার যদি একটা পজিশন হয় এরকম, হ্যাঁ, কত 0, 2 এই বিন্দুতে, এই বক্ররেখার সাথে বক্ররেখার স্পর্শক কত আমাদের? স্পর্শক x অক্ষের সমান্তরাল। এই বিন্দুতে বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল। একই রকম ভাবে আরেকটা বিন্দু যদি এরকম হয়, x এর মান কত আমাদের? 2, যদি বসায় দেই তাহলে আমাদের y এর মান বসে, দেখো ভাইয়া 2 কিউব মানে হলো 8 মাইনাস 2 স্কোয়ার মানে হলো 4, 3 4 12, সরি 3 4 12, আর এখানে আমাদের প্লাস 2, তার মানে কত আমাদের? 10 মাইনাস 12 মানে হইলো কত আমাদের? -2, কত আমাদের? -2। তার মানে কি x, y ইজ ইকুয়াল টু 2, -2 যখন আসবে তখনই, শুধুমাত্র তখনই কি বলবো আমরা? তখনই আমরা কি বলবো? x অক্ষের স্পর্শকের যে সময়, মানে তখনই বলবো যে সকল বিন্দুতে, মানে এই বিন্দু দুইটাই স্পর্শক x অক্ষের সমান্তরাল এবং তাদের স্থানাঙ্কগুলো আমরা নির্ণয় করে ফেলছি। ঠিক আছে? এই দুইটা বিন্দুতেই। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তুমি ক্লিয়ার হয়েছো জিনিসটা। সো আমরা বাস্তব ভিত্তিক আলোচনাগুলো করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা সুন্দর একটা টপিক শিখবো। টপিকটার নাম হইলো আমাদের লঘুমান গুরুমান। এই টপিকটা শেখার জন্য আমরা কি করবো? স্টেপে ভেঙে শিখবো। সো অবশ্যই তোমার সাথে দেখা হবে কি ঠিক নেক্সট ক্লাসে।